কখনো কি এমন কোনো তত্ত্বের কথা ভেবেছেন যা মহাবিশ্বের সেই প্রথম মুহূর্ত থেকে শুরু করে তার অন্তিম পরিণতি পর্যন্ত সবকিছুর ব্যাখ্যা এক সূত্রে গেঁথে ফেলতে পারে? আচ্ছা, এফইউএমএস মডেল ঠিক এমনই এক উচ্চাকাঙ্ক্ষী প্রচেষ্টা। এটা কসমোলজির কিছু সবচেয়ে বড় আর কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। চলুন এই অসাধারণ মডেলটার গভীরে ডুব দেওয়া যাক। কি হবে যদি আমরা বলি বিগ ব্যাং আসলে কোনো শুরু ছিল না, যদি এটা হয় চূড়ান্ত উত্তেজনার এক ভাঙন বিন্দু? এই প্রশ্নটাই হলো এফইউএমএস মডেলের একেবারে মূল ভিত্তি। একটা সসীম মহাবিশ্ব যা তার সহ্য করার ক্ষমতার একদম শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। মহাবিশ্বের সেই প্রি সিঙ্গুলারিটি বা অনন্যতার আগের অবস্থাটা ঠিক কেমন ছিল? ভাবুন তো, একটা স্প্রিংকে আপনি প্যাঁচিয়ে তার শেষ সীমায় নিয়ে গেছেন। মহাবিশ্ব নাকি ঠিক এমনই এক চরম উত্তেজনার অবস্থায় ছিল? বিগ ব্যাংয়ের ঠিক আগের মুহূর্তে স্থান, কাল বা স্পেস টাইম তার সর্বোচ্চ বক্রতার সীমায় পৌঁছে গিয়েছিল। মানে এর থেকে বেশি আর বাঁকা সম্ভব ছিল না। ব্যাপারটা অনেকটা একটা ট্র্যাম্পোলিনকে তার ছেঁড়ার আগ মুহূর্ত পর্যন্ত টেনে ধরে রাখার মতো। স্পেস টাইমও ঠিক তেমনই এক চূড়ান্ত উত্তেজনার মধ্যে ছিল। আর এখানে যা ঘটছে তা তো আরও অবিশ্বাস্য। মহাবিশ্বের সমস্ত শক্তি, যার পরিমাণ কিন্তু সসীম, একটা অতি ক্ষুদ্র প্ল্যাঙ্ক স্কেলের খাঁচায় আটকে ছিল। আর কোয়ান্টাম অস্থিরতার কারণে সেই শক্তি না পারছিল প্রসারিত হতে, না পারছিল স্থির থাকতে, ছটপট করছিল। একেই বলা হচ্ছে কোয়ান্টাম ফ্রাস্ট্রেশন। ভাবা যায় কি প্রচণ্ড এক সংক্ষুব্ধ অবস্থা। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? এই প্রি সিঙ্গুলারিটি অবস্থাটা ছিল সর্বোচ্চ শক্তি আর বক্রতার একটা পর্যায়। কিন্তু মনে রাখতে হবে, দুটোই ছিল সসীম। এখানে কিন্তু চিরাচরিত ধারণার মতো কোনো অসীম সিঙ্গুলারিটি ছিল না। আর হ্যাঁ, সময়ের প্রবাহ তখনও শুরুই হয়নি। আচ্ছা, এই তো গেল আগের অবস্থা। কিন্তু এরপর কি হলো? চলুন এবার আমাদের মহাজাগতিক গল্পে সেই মোড় ঘোরানো মুহূর্তে যাই, সেই নির্দিষ্ট ট্রিগার যা বিগ ব্যাংকে ঘটিয়েছিল। বিগ ব্যাংয়ের এই ট্রিগারের পেছনে ছিল আসলে তিনটে কোয়ান্টাম গ্র্যাভিটেশনাল ঘটনার একটা সম্মিলিত খেলা। প্রথমটা হলো কোয়ান্টাম কনফাইনমেন্ট ফ্রাস্ট্রেশন, মানে ওই যে ছোট জায়গায় আটকে থাকা শক্তির প্রচণ্ড ছটপটানি। দ্বিতীয়টা হলো ইলাস্টিক লিমিট স্যাচুরেশন, মানে স্থানকালের প্রসারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছে যাওয়া। আর সবশেষে কোয়ান্টাম টানেলিং আর তার প্রতিক্রিয়া। এই ডায়াগ্রামটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন কিভাবে এই তিনটে প্রভাব একে অপরকে শক্তিশালী করে একটা চক্র তৈরি করেছে। আটকে থাকা শক্তির অস্থিরতা স্পেস টাইমকে তার শেষ সীমায় ঠেলে দিচ্ছে, যা আবার কোয়ান্টাম টানেলিংকে উস্কে দিচ্ছে। আর এই পুরো প্রক্রিয়াটা বারবার ঘটে, চাপ বাড়াতেই থাকছে, বাড়াতেই থাকছে। এখানে যেন একটা দড়ি টানাটানির খেলা চলছিল। একদিকে কোয়ান্টাম অস্থিরতার কারণে বাইরের দিকে একটা প্রচণ্ড ধাক্কা আসছে, যেটাকে বলা হচ্ছে কোয়ান্টাম কিক। আর অন্যদিকে রাবার ব্যান্ডের মতো টান টান হয়ে থাকা স্পেস টাইম ভেতরের দিকে ফিরে আসতে চাইছে, যেটাকে বলা হচ্ছে ইলাস্টিক রিঅ্যাকশন। বিগ ব্যাং ঠিক তখনই ঘটল যখন এই বাইরের ধাক্কাটা ভেতরের টানকে হারিয়ে দিল। এই মডেলের মূল সমীকরণটা দেখতে জটিল মনে হলেও এর আইডিয়াটা কিন্তু বেশ সহজ। এটাকে একটা কসমিক ফিউয়েল আর স্ট্রেস মিটারের মতো ভাবতে পারেন। এখানে একটা ডেনসিটি গেজ বা ঘনত্বের কাঁটা আছে, আর একটা কার্ভেচার গেজ বা বক্রতার কাঁটা আছে। যখন এই দুটো কাঁটাই তাদের বিপদসীমা বা লাল দাগে পৌঁছে গেল, ঠিক তখনই প্রতিসাম্য বা সিমেট্রি ভেঙে পড়ল। আর এর ফল কি হল? বুম! প্রতিসাম্য ভেঙে যাওয়ার ফলে প্রচণ্ড শক্তি একমুখী হয়ে ছড়িয়ে পড়ল, যা আমাদের এই প্রসারণশীল মহাবিশ্ব তৈরি করল। আর পেছনের দিকে যে ছোট ছোট ঢেউগুলো দেখা যাচ্ছে, ওগুলো হলো স্থানকালের সেই ইলাস্টিক প্রতিক্রিয়া। এভাবেই জন্ম হলো স্থানকালের আর সময়ের তীরের। তো মহাবিশ্বের জন্ম তো হলো। এবার চলুন বর্তমানে ফিরে আসি আর দেখি ফিউমেস মডেল কিভাবে ডার্ক এনার্জির মতো এক রহস্যের ব্যাখ্যা দেয়। ফিউমেস মডেল বলছে ডার্ক এনার্জি আসলে কোনো রহস্যময় ভিনগ্রহের শক্তি নয়। এটা হলো বিগ ব্যাংয়ের সময়কার সেই প্রচণ্ড টানটান অবস্থা থেকে স্থানকালের ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার শক্তি। ব্যাপারটা ঠিক একটা গিটারের তারে ঘা দেওয়ার পর তার কম্পন যেমন ধীরে ধীরে মিলিয়ে যায়, ঠিক সেরকম। এই ছবিটা সেই রিল্যাক্সেশন প্রক্রিয়াটাকেই দেখাচ্ছে।
দেখুন, সময়ের সাথে সাথে প্রসারিত স্থানকালের ফ্যাব্রিকটা কিভাবে ধীরে ধীরে শিথিল হচ্ছে। আর এই প্রক্রিয়াতে ডার্ক এনার্জি বেরিয়ে আসছে। এর শক্তি সময়ের সাথে সাথে কমতে থাকে, আর ঠিক এই কারণেই মহাবিশ্বের প্রসারণের গতি বাড়ছে। মডেলটা আরও বলছে এই প্রভাব কোটি কোটি বছর ধরে আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। গল্পের শুরু তো শুনলাম, বর্তমানও দেখলাম। এবার চলুন সুদূর ভবিষ্যতের দিকে তাকানো যাক। দেখা যাক FUMS মডেল মহাবিশ্বের শেষ পরিণতির জন্য কি এক অদ্ভুত আর সুশৃঙ্খল পথের কথা বলে। মডেলটা এক বিশেষ ধরনের পরিণতির কথা বলে, যার নাম কাইনেটিক ডিসলিউশন। এটা হলো 7টা ধাপের একটা প্রক্রিয়া, যেখানে মহাবিশ্বের সমস্ত কাঠামো সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট পর্যন্ত একে একে ভেঙে পড়বে, খুলে পড়বে। এর পেছনের মূল নীতিটা কিন্তু খুবই সহজ আর শক্তিশালী। গতিশক্তি বনাম বন্ধন শক্তি। যখন মহাবিশ্বের ব্যবহারযোগ্য শক্তি ফুরিয়ে যাবে, তখন বস্তুর নিজস্ব গতি বা জড়তাই তাকে ধরে রাখার শক্তির চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে, আর তখনই সবকিছু এক এক করে ছিঁড়ে পড়তে শুরু করবে। এটা যেন একটা কাউন্টডাউনের মতো। প্রথমে গ্যালাক্সি ক্লাস্টারগুলো মহাকর্ষের বাঁধন ছিঁড়ে আলাদা হয়ে যাবে, তারপর গ্যালাক্সিরা, তারপর সৌরজগৎ, এমনকি অ্যাটম আর নিউক্লিয়াসও ভেঙে যাবে। সবশেষে সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার ফোর্সও হার মানবে, আর বাস্তবতার মূল কাঠামোই সুতোর মতো খুলে পড়বে। তাহলে এই ভাঙনের শেষে কি থাকবে? চলুন দেখি মহাবিশ্বে চূড়ান্ত পরিণতি কি, এবং ফিউমস মডেলের এই উপসংহারটা অন্য পরিচিত তত্ত্বগুলো থেকে কতটা আলাদা। স্ট্যান্ডার্ড মডেলের হিট ডেথ বা বিগ রিপ তত্ত্বের মতো নয়। FUMS বলছে জড়তার চূড়ান্ত বিজয়ের কথা, যা মহাবিশ্বকে সম্পূর্ণ ভিন্ন এক অন্তিম অবস্থার দিকে নিয়ে যাবে। এখানে কোনো রহস্যময় শক্তি বা অনন্ত তাপীয় মৃত্যু নেই, আছে শুধু গতির অপ্রতিরোধ্য জয়। কাইনেটিক ডিসলিউশনের পর মহাবিশ্বের চূড়ান্ত অবস্থা হবে ভয়ঙ্কর রকমের শূন্য। শুধু মৌলিক কণার এক বিচ্ছিন্ন কুয়াশা পড়ে থাকবে। তাপমাত্রা পরম শূন্যের কাছাকাছি চলে আসবে, স্থানকালের জ্যামিতি বলে আর কিছু থাকবে না, এবং সময়ের প্রবাহ কার্যত থেমে যাবে। মডেলটার মূল কথাটাই এই শক্তিশালী লাইনেই বলা যায়, কাইনেটিক ডিসলিউশন, জড়তার বিজয়। এটা হয়তো এক হতাশাজনক কিন্তু খুবই যুক্তিক এক উপসংহার, যা গতির অপ্রতিরোধ্য প্রকৃতিকে আমাদের সামনে তুলে ধরে। তাহলে পুরো বিষয়টা একবার ভেবে দেখুন। যদি মহাবিশ্বের শুরু হয় একটা ভাঙন বিন্দু দিয়ে, আর শেষ হয় সবকিছু বিশৃঙ্খলভাবে খুলে পড়ার মাধ্যমে, তাহলে এটার স্বয়ং অস্তিত্বে প্রকৃতির সম্পর্কে আমাদের কি বলে? এই গভীর প্রশ্নটা নিয়েই আজকের এই আলোচনা শেষ করা যাক।